আসছো তোমরা? সাউন্ড শোনা যায়? সাউন্ড লেখা সব ক্লিয়ার নাকি দেখো তো? লেখা দেখা যাচ্ছে? আচ্ছা, তোমাদের পরীক্ষাতে এমসিকিউ তো থাকবে, ঠিক আছে? এমসিকিউ 25টা, এক মার্কের প্রশ্ন 5টা, 2 মার্কের প্রশ্ন 3টা। তোমরা যে গুগল ক্লাসরুমে পরীক্ষা দাও, এইখানে এভাবে লিখেই পরীক্ষা দিতে পারবা। তোমরা বাংলাতে লিখতে পারবা, ইউনিকোডে লিখতে পারবা, ইউনিকোডে, ঠিক আছে? বাংলাতে লিখতে পারবা। তাহলে কবে পরীক্ষা তোমাদের? বৃহস্পতিবারে পরীক্ষা। পরীক্ষা, ওকে? জুওলজি 9 অধ্যায়, জুওলজি 9 অধ্যায়ের পরীক্ষা, ওকে? তুলে নাও। আসলে বড় প্রশ্ন 3 মার্কের 4 মার্কের প্রশ্ন পরীক্ষা নেওয়া গুগল ক্লাসরুমে সম্ভব নয়, বিশেষ করে বায়োলজির পরীক্ষা, কারণ বায়োলজি পরীক্ষাগুলোতে চিত্র আঁকতে হয়, এ কারণে 3 মার্কের 4 মার্কের প্রশ্নগুলো নেওয়া সম্ভব না। আজকে আমরা জিওলজি 7ম অধ্যায় এটা শুরু করব, চলন ও অঙ্গ চালনা। তোমরা জানো এই অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা থেকে ইন্টারে প্রশ্ন আসছে তোমার আগের সিলেবাসে, যখন এটার নাম ছিল, আগের সিলেবাসে এই অধ্যায়টার নাম ছিল কঙ্কালতন্ত্র। আগের সিলেবাসে এই অধ্যায়টার নাম ছিল কঙ্কালতন্ত্র। এখন অধ্যায়টার নাম দেওয়া হয়েছে চলন ও অঙ্গচালনা, ঠিক আছে? তো যখন পুরাতন সিলেবাসে এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনো বোর্ডে আসে, কোনো বোর্ডে আসে না। কিন্তু অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে মেডিকেলে বলো, বিশ্ববিদ্যালয়ে বলো, অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসবেই। অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এখান থেকে আসবেই, ঠিক আছে? এটা মনে রাখো, অ্যাডমিশন টেস্টে এখান থেকে, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। আর ইয়াতে তোমার এইচএসসি পরীক্ষাতে আসতেও পারে, ছোট প্রশ্ন থাকে, বড় প্রশ্ন সেইভাবে থাকে না, আবার থাকতেও পারে, ঠিক আছে? তো অধ্যায়টার নাম দেখো, চলন মানে ইংরেজিতে আমরা বলি লোকোমোশন, আর অঙ্গ চালনাকে আমরা বলি ইংরেজিতে মুভমেন্ট। আমি তোমাদেরকে যখন হাইড্রা পড়াচ্ছিলাম ফার্স্ট ইয়ারে, তখন বলেছিলাম হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। চলন এবং নরণ, অঙ্গ চালনাকে আমরা বলছি নরণ। চলন এবং নরণের মধ্যে পার্থক্য কী আমি বলেছিলাম। চলন মানে হলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, দ্যাট মিনস স্থানান্তরিত হওয়া, স্থান ত্যাগ করা। আর অঙ্গ চালনা বা মুভমেন্ট বলছি একই স্থানে থেকে, যেমন দেখো আমি বোর্ডের এখানেই আছি, কখনো বোর্ডের এই পাশে আসছি, কখনো বোর্ডের এই পাশে আসছি, এটা হলো আমার মুভমেন্ট। কিন্তু এই স্থানটা ত্যাগ করে অন্য স্থানে যাওয়াকে বলা হয় চলন। তাহলে একই স্থানে থেকে
অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করাকে বলা হয়, অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করানোকে বলে নরণ। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, 1 মার্কের প্রশ্ন। হোয়াট ইজ লোকোমোশন বা মুভমেন্ট, এই চলন নরণ কি, ঠিক আছে, বইয়ের মধ্যে রেখে দেয়। চলন নরণ কি, ঠিক আছে। আচ্ছা, আমি তোমার টেরাটোজেন পড়ানোর কথা বলছে একজন জাফরিন বলছে, আমি বলছি তোমাদের টেরাটোজেন পড়ে নিও। আমি বলেছিলাম যে টেরাটোজেন হলো কি, টেরাটোজেন হলো যে বাহ্যিক সমস্যাগুলোকে আমি টেরাটোজেন বলেছিলাম। এগুলো খুব সহজ জিনিস, হ্যাঁ, এগুলো খুব সহজ জিনিস, এগুলো তোমরা পড়ে নিও, টেরাটোজেন প্রবলেম পড়ে নিও। যদি কোনো বুঝতে না পারো আমাকে প্রশ্ন করো বা গ্রুপে প্রশ্ন লিখো, আমি উত্তর দিব, অসুবিধা নাই। ওকে, আচ্ছা, আমি বলছি যে অধ্যায়টার আগে নাম ছিল কঙ্কালতন্ত্র। তো কঙ্কালতন্ত্র একটা প্রশ্ন পরীক্ষাতে খুবই আসে, কঙ্কাল বা কঙ্কালতন্ত্রের কাজ, কঙ্কাল বা কঙ্কালতন্ত্রের কাজ। তো বলো তো ভাই, এই কঙ্কাল আছে বলে আমাদের শরীরে, যদি তুমি বিশেষভাবে ভাবো, আমাদের শরীরে আসলে আমি মনে করি আমাদের শরীরে 2টা জিনিস আছে, একটা হলো হাড়, আর হাড় বাদ দিয়ে যা কিছু আছে চামড়ার নাড়িভুঁড়ি। তাহলে হাড়টাই আমাদের শরীরে আসলে মেন জায়গা বলতে পারো, ঠিক আছে, মেন অংশ, আমাদের শরীরটা গঠনই করেছে। তাহলে শরীরের কাঠামো গঠন করেছে কে? কঙ্কাল, ঠিক আছে। শরীরের কাঠামো গঠন, এটা দেখি, আজমল স্যারের বইটা দেখি, শরীরের কাঠামো গঠন করেছে কে? কঙ্কাল। তুমি কি জানো যে হাড় ছাড়া তুমি চলতেই পারবা না? তাহলে চলনের ভূমিকা রাখে কে? কঙ্কাল, ঠিক আছে, চলন নরণ, ঠিক আছে। দেখো যে তোমার শরীরের সবচেয়ে কি সংবেদী অংশ, নরম এবং সংবেদী অংশগুলোকে সুরক্ষা থেকে, দেখো এই যে আমার হাড় দিয়ে কিন্তু কি সুরক্ষিত আছে, আমার মস্তিষ্ক হাড় দিয়ে সুরক্ষিত আছে, তাই না? তাহলে দেহের নরম ও গুরুত্বপূর্ণ অংশকে সুরক্ষা দিয়েছে কে? দিয়েছে কঙ্কাল দিয়েছে, ঠিক আছে। হাড়ের, তোমরা জানো যে হাড়ের 97% গঠিত হয় ক্যালসিয়াম দিয়ে। তাহলে ক্যালসিয়াম বা খনিজ লবণ সঞ্চিত থাকে হাড়ে। তাহলে কঙ্কাল আমাদের বা কঙ্কালতন্ত্র আমাদের কি? কঙ্কালতন্ত্র আমাদের, পাখিগুলো কি খাইতে পায়নি নাকি? দেখছো 97% ক্যালসিয়াম বা খনিজ লবণ হাড়ে সঞ্চিত থাকে, ঠিক আছে। তোমরা জানো যে হাড়ের মধ্যে আছে বোন ম্যারো, কি? অস্থিমজ্জা, বোন ম্যারো বা অস্থিমজ্জা। তোমরা নিশ্চয়ই জানো যে কি লোহিত অস্থিমজ্জা, রেড বোন ম্যারো, লোহিত অস্থিমজ্জা থেকে আমাদের কি লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। তোমাদের বইতে বলছে যে প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্তকণিকা পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্তকণিকা বোন ম্যারো থেকে তৈরি হয়, ঠিক আছে।
এছাড়া তোমাকে বলে থাকি যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই লোহিত অস্থিমজ্জা কিন্তু কি লোহিত অস্থিমজ্জা ইয়েলো বোন ম্যারো মানে ইয়েলো বোন ম্যারোতে রূপান্তরিত হয়। ইয়েলো বোন ম্যারো মানে ইয়েলো মানে হলুদ, পিত, ঠিক আছে, অস্থিমজ্জা, পিত অস্থিমজ্জাতে রূপান্তরিত হয়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে লোহিত অস্থিমজ্জা কিন্তু ইয়েলো অস্থিমজ্জাতে রূপান্তরিত হয়। আর ইয়েলো অস্থিমজ্জা কি করে জানো? প্রচুর পরিমাণ অ্যাডিপোজ টিস্যুকে সঞ্চয় করে রাখে। অ্যাডিপোজ টিস্যু মানে কি? অ্যাডিপোজ টিস্যু মানে হলো মেদ কলা। এই মেদ কলাকে সঞ্চয় করে রাখে, ঠিক আছে। এই মেদ কলা সঞ্চিত থাকলে আমরা শক্তি পাই। মেদ কলা সঞ্চিত থাকলে আমরা শক্তি পাই, হয়েছে? মেদ কলা থেকে আমরা শক্তি পাই। ওকে, এরপর তোমরা এই যে অস্থিমজ্জার মধ্যেই RES রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে কি বললাম? অস্থিতে RES রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অস্থির মধ্যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে বোন ম্যারোতে, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হয়েছে? আচ্ছা, আর কি? তোমরা দেখো, আমরা যে শুনছি, এই শোনার জন্য কিন্তু কানের মধ্যে 3টা হাড় আছে। তোমরা জানো, আমি পড়াবো তোমাদেরকে এর পরের অধ্যায়, 8ম অধ্যায়ে, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। 3টা হাড়, মিস ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এরা কিন্তু আমাদের শুনতে সাহায্য করে। তাহলে শ্রবণে ভূমিকা আছে হাড়ের। আর এই যে আমাদের শ্বসন, তোমাদেরকে পড়িয়েছিলাম ফার্স্ট ইয়ারে শ্বসন, এই শ্বসন করতে কিন্তু যে রিপস, এই পরশুকাগুলো, এই রিপস কিন্তু আমাদের শ্রবণে সাহায্য করে। রিপস বা পরশুকা কিন্তু আমাদের শ্বসনে সাহায্য করে, ঠিক আছে। তাহলে শ্রবণে সাহায্য করে হাড়, শ্বসনে সাহায্য করে, ঠিক আছে। কত ইম্পর্টেন্ট কাজ হাড়ের, ঠিক আছে। এছাড়া অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন, অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন ক্ষরিত হয়। অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন ক্ষরিত হয়। এই হরমোন আমাদের শরীরে চর্বি ও চিনি, দুইটাই চর্বি ও চিনির পরিমাণকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বলছি যে অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন ক্ষরিত হয়। অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন ক্ষরিত হয়, যেটা আমাদের কঙ্কাল শুনতে সাহায্য করে। এক জায়গায় পড়ছিলাম, এটা কি ঠিক? তো দেখলে তো ঠিক কিনা, ঠিক আছে, যে আমাদের কঙ্কালের আমাদের যে হাড়, সে হাড় আমাদেরকে শুনতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন ক্ষরিত হয়, যে হরমোন আমাদের কি বলছি চর্বি ও চিনি নিয়ন্ত্রণে, শরীরে চর্বির পরিমাণ ও চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে তোমাদের যে 2 মার্কের কাজ আসে, অনেক কথা বলেছি যে কঙ্কালের কাজ লেখো বা কঙ্কাল তন্ত্রের কাজ লেখো, পারা যাবে না? যাবে না? হয়েছে? তাহলে আমরা হচ্ছে 2 মার্কের একটা প্রশ্ন পড়লাম, কঙ্কাল তন্ত্রের কাজ, ওকে, বা কঙ্কালের কাজ।
তোমাদের বই বলছে যে কঙ্কালতন্ত্র মোট 5টি উপাদান নিয়ে গঠিত। 5টি উপাদান, কঙ্কালতন্ত্র মোট 5টি উপাদান নিয়ে গঠিত। 1 নম্বর অস্থি, 2 নম্বর তরুণাস্থি, 3 নম্বর লিগামেন্ট, 4 নম্বর টেন্ডন, বা এর নাম আরেকটা আছে কন্ডরা, আর 5 নম্বর বলছে অস্থি সন্ধি। তোমাদের বই আরেকটা কথা বলা নাই, কিন্তু অবশ্যই এটাও লাগবে, কঙ্কালতন্ত্র পড়তে হলে আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা হলো পেশি। এই পেশি ছাড়া কঙ্কালতন্ত্র পড়া সম্পূর্ণ হবে না। তাই তোমাদের বই বলছে যে কঙ্কালতন্ত্রের 5টি উপাদান, অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন বা কন্ডরার অস্থিসন্ধি। তো এগুলো সব নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। এবং পেশি, দেখো তুমি যে চলো, এই চলতে খালি কিন্তু হাড়ের ভূমিকা নাই, এই চলার জন্য কিন্তু পেশিও লাগে। পেশি যদি না থাকতো তোমাকে হাড়কে টেনে উপরে তুলতো কে? ঠিক আছে, এ কারণে পেশিও এখানে লাগবে। তো আমরা এখানে পেশি নিয়েও পড়বো। তো এখানে আমরা মোট, বুঝতে পারছো, এই অধ্যায়ে আমাদের পড়ালেখা হবে এই 6টা জিনিস নিয়ে: অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন, অস্থিসন্ধি আর পেশি। এই 6টা জিনিস নিয়ে আমরা এখানে পড়ালেখা করব। ওকে, আমি একটু বলি, তোমরা যে পরীক্ষা দাও এই খাতা কিন্তু আমি দেখতে পাই, মানে পরীক্ষা কিন্তু আমি দেখতে পাই তোমরা কে কত মার্কস পাচ্ছ, এবং তোমাদের যে রিটেন পরীক্ষা হবে সেই রিটেন পরীক্ষার কিন্তু মার্কসও আমি ওখানে দিব তোমাদেরকে দেখে। ঠিক আছে, অতএব পরীক্ষাটা সিরিয়াসলি দিবা। ঠিক আছে, এ কারণে কিন্তু দেখো মাঝখানে একটা গ্যাপও আছে, তোমরা পড়বা, পড়ে বৃহস্পতিবারে আমি কিন্তু পরীক্ষা দিব। এখানে কিন্তু ছোট প্রশ্ন থাকবে, 1 মার্কের প্রশ্ন থাকবে, এগুলো কিন্তু তোমাদের খাতাও কিন্তু আমি দেখতে পারবো, যে কে কি লিখছো এটা কিন্তু আমি দেখতে পারবো। ওকে, দেখে কিন্তু মার্কিং করতে পারবো, মনে রাখো। আচ্ছা, এখন যেটা আমরা অস্থি নিয়ে পড়তে চাচ্ছি, তাই না? অনেক তথ্য আছে অস্থি নিয়ে, অনেক তথ্য। এটাকে যদি একটা হার মনে করো, এটাকে হার মনে করো, এর প্রস্থচ্ছেদ যদি নিই, তাহলে এটা যদি একটা হার হয়, এর যদি প্রস্থচ্ছেদ নিই, তাহলে এরকম গোল কিছু একটা পাবো। তো পাবো। মনে রাখবা, অস্থির এই বাইরের আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম, পেরি মানে বাইরে, পরিধির দিকে। তাহলে মনে রাখবা, অস্থির বাইরের আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। অস্থির আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন গত ক্লাসে 9ম অধ্যায়ে পড়িয়েছি, উত্তর দাও দেখি কে তাড়াতাড়ি দিতে পারে। এই যে কঙ্কালতন্ত্র পড়ছো, কঙ্কালতন্ত্রের উৎপত্তি কোথা থেকে? অ্যাক্টোডাম, অ্যান্ড্রোডাম না মেসোডাম? কোথা থেকে কঙ্কালতন্ত্রের উৎপত্তি? লেখো দেখি কে পারে। কঙ্কালতন্ত্রের উৎপত্তি কোথা থেকে? আমাদের গোটা শরীরটার উৎপত্তি হয়েছে 3টে জায়গা থেকে, অ্যাক্টোডাম, অ্যান্ড্রোডাম, মেসোডাম। তো কঙ্কালতন্ত্র যে পড়ছো, এর উৎপত্তি কোথা থেকে বলো দেখি, কে উত্তর দিবে দেখি। তন্ময় উত্তর দিয়েছে প্রথমে। তন্ময় বলছে মেসোডাম। মেসোডাম, মেসোডাম। হুমায়রা উত্তর দিয়েছে মেসোডাম। হ্যাঁ, সবার উত্তর হয়েছে। ত্রিনা হয়েছে মেসোডাম।
আচ্ছা, তোমাদের রিটেন পরীক্ষা নিয়ে ভাবতে হবে না। রিটেন পরীক্ষার জন্য আমি তোমাদেরকে একটা ডেমো প্রশ্ন দিব আজকেই গ্রুপে একটা ডেমো প্রশ্ন দিব। সেই ডেমো প্রশ্ন দেখে তোমরা বুঝতে পারবা যে কিভাবে পরীক্ষাটা লিখতে হবে, কিভাবে লেখা যাবে, এটা ডেমো প্রশ্ন দেখে বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে দেখো, এই আবরণটাকে বলছি পেরিঅস্টিয়াম, আর এর ভিতরে যে ম্যাট্রিক্স আছে, এর ভেতরে যে ম্যাট্রিক্স আছে, এর ভেতরে যে ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা জৈব আর অজৈব পদার্থ দিয়ে গঠিত। এই ম্যাট্রিক্সটা জৈব আর অজৈব পদার্থ দিয়ে গঠিত। জৈব পদার্থ আছে 40% আর অজৈব পদার্থ আছে 60%। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স বা ধাত্রটা গঠিত হয়েছে জৈব আর অজৈব পদার্থ দিয়ে। জৈব আছে 40%, অজৈব আছে 60%। জৈবর মধ্যে আছে কোলাজেন আর অসিমিউকয়েড। কোলাজেন আর অসিমিউকয়েড, কে বলতে পারবে কোলাজেন আর অসিমিউকয়েড কি জিনিস? কে বলতে পারবে কোলাজেন আর অসিমিউকয়েড কি জিনিস? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কে বলতে পারবে কোলাজেন আর অসিমিউকয়েড কি জিনিস? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কে বলে দেখি, কে আগে উত্তর দেয়? আজমাইন ইসরাক বলেছে প্রোটিন। আফরোজা আহমেদ বলেছে প্রোটিন। নাদিম আইকে প্রোটিন। তাসনিয়া রিবা প্রোটিন। ফারহানা খাতুন প্রোটিন। তাসমিন নাহার মিম প্রোটিন। আফরিন প্রোটিন। হ্যাঁ, প্রোটিন, ভেরি গুড। কোলাজেন এবং অসিমিউকয়েড এরা হলো প্রোটিন। আর অজৈবর মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, এইসব খনিজ লবণ। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, এইসব খনিজ লবণ রয়েছে অজৈবের মধ্যে। জৈবের মধ্যে রয়েছে কোলাজেন এবং অসিমিউকয়েড নামক প্রোটিন। হয়েছে? দেখো একটু, তোমরা একটু দেখো যে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে তোমার 5 থেকে 15টা এরকম নালী রয়েছে। 5 থেকে 15টা নালী রয়েছে। নালীগুলোকে বলা হয় ল্যামেলি, বা এক বচনে বলা হয় ল্যামেলাম। এক বচনে বলা হয় ল্যামেলাম। তাহলে ম্যাট্রিক্সে 5 থেকে 15টা এরকম নালী রয়েছে। কোনো বই 8 থেকে 15টা বলা আছে, তোমরা 5 থেকে 15টাই পড়বা। 5 থেকে 15টা নালী আছে। এই নালীগুলোকে বলা হয় বহু বচনে ল্যামেলি আর এক বচনে ল্যামেলাম। ঠিক আছে? এই নালীগুলোর কোনো জায়গায় এরকমভাবে ফুলে গেছে। নালীগুলোর কোনো জায়গায় এভাবে ফুলে গেছে, এরকমভাবে ফুলে গেছে। ফুলা এই জায়গাগুলোকে বলা হয় ল্যাকুনা। তাহলে ল্যামেলির যে জায়গাগুলো এরকম ফোলা, সেই ফোলা জায়গাগুলো ল্যাকুনা। ঠিক আছে? ল্যাকুনা বলছে, দেখো কালার কলমগুলো দেখি, কালার কলম। ল্যাকুনা দেখো, একটা কথা বলি তোমাদেরকে। অস্থিতে 3 ধরনের
অস্থিকোষ থাকে। 3 ধরনের অস্থিকোষ থাকে। একটা হলো অস্টিওসাইট, একটা হলো অস্টিওব্লাস্ট, একটা হলো অস্টিওক্লাস্ট। অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। মনে রাখবা, অস্টিওসাইট হলো পরিণত কোষ, ম্যাচিউর কোষ। অস্টিওসাইট হলো ম্যাচিউর কোষ, পরিণত কোষ। অস্টিওব্লাস্ট এরা হলো অপরিণত কোষ, অপরিণত কোষ। আর দেখো, তুমি যখন শিশু ছিলা তখন কিন্তু তোমার শরীরে তরুণাস্থি বেশি ছিল, অস্থি ছিল না। এই তরুণাস্থিগুলো ধীরে ধীরে কিন্তু অনেক অস্থিতে রূপান্তরিত হয়েছে। তাহলে মনে রাখবা, তরুণাস্থি অস্থিতে রূপান্তরিত হতে পারে, তরুণাস্থি অস্থিতে রূপান্তরিত হতে পারে। তাহলে যখন অস্থিতে রূপান্তরিত হবে তখন তোমার প্রতিনিয়ত অস্থির গঠন কিন্তু চেঞ্জ হবে। এই কোষগুলোকে বলা হয়, অস্টিওক্লাস্টগুলোকে বলা হয়, এরা হলো মডারেট সেল, পরিবর্তনকারী সেল বা ধ্বংসকারী সেলও বলা হয়। পরিবর্তনকারী সেল বা ধ্বংসকারী সেলও বলা হয়। তাহলে দেখো যে অস্থির কোষ 3 ধরনের। একটা হলো অস্টিওসাইট, এরা হলো পরিণত কোষ। একটা হলো অস্টিওব্লাস্ট, এরা হলো অপরিণত কোষ। আর অস্টিওক্লাস্ট এরা হলো মডারেটেড সেল, মানে তোমার অস্থির গঠন প্রতিনিয়ত চেঞ্জ করে, তারা হলো অস্টিওক্লাস্ট, পরিবর্তনকারী বা ধ্বংসকারী কোষ বলছে এদেরকে। ঠিক আছে? তো এরা কোথায় থাকে? এরা কোথায় থাকে? এরা থাকে এই যে, এরা থাকে হলো ল্যাকুনার মধ্যে। ল্যাকুনার মধ্যে এই যে অস্থি কোষগুলো থাকে। তাহলে অস্থি কোষগুলো কোথায় থাকে? ল্যাকুনার মধ্যে। ঠিক আছে? অস্টিওক্লাস্ট, অস্টিওক্লাস্ট তো কোথায় থাকে? এগুলো হলো অস্থি কোষ, এগুলো হলো অস্থি কোষ। তাহলে অস্থি কোষগুলো কোথায় থাকে? ল্যাকুনার মধ্যে। ওকে, দেখো এগুলো ল্যাকুনা না, এই ল্যাকুনা থেকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নালী বের হয়েছে। ল্যাকুনা থেকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নালী বের হয়, ক্ষুদ্র ক্ষুদ্র নালী বের হয় ল্যাকুনা থেকে। ল্যাকুনা থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলো বের হয়, এই ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলোকে বলা হয় ক্যানালিকুলি। ক্যানালিকুলি হয়েছে। তাহলে ল্যাকুনা থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র নালী বের হয় তাকে বলা হয় ক্যানালিকুলি। একটু দেখো, তোমরা এই যে একদম কেন্দ্রে কেন্দ্রে কিন্তু একটা নালী আছে, দেখেছো? আমরা বলছি 5 থেকে 15টা নালী আছে ল্যামেলি। কেন্দ্রীয় এই নালীটিকে বলা হয়, কেন্দ্রীয় এই নালীটিকে বলা হয় হ্যাভারসিয়ান নালী। হ্যাভারসিয়ান নালী, হ্যাভারের নাম অনুসারে। ঠিক আছে? বিজ্ঞানী হ্যাভারের নাম অনুসারে এই কেন্দ্রীয় নালীটার নাম হ্যাভারসিয়ান নালী। ঠিক আছে? এই হ্যাভারসিয়ান নালীর মধ্যে, এই হ্যাভারসিয়ান নালীর মধ্যে, এই হ্যাভারসিয়ান নালীর মধ্যে থাকে 3টা নালী, দেখেছো? হ্যাভারসিয়ান নালীর মধ্যে 3টা নালী, VAN। ঠিক আছে? ভেন, তোমরা জানো ভেন মানে শিরা। আর্টারি, আর্টারি মানে ধমনী। আর এনে হলো নার্ভ, স্নায়ু। ঠিক আছে? তবে এখানে লসিকা নালীও থাকে। ঠিক আছে? তো এটা কি বলছে? হ্যাভারসিয়ান নালী, কেন্দ্রীয় নালীটিকে আমরা বলছি হ্যাভারসিয়ান নালী। বিজ্ঞানী হ্যাভারের নাম অনুসারে এটাকে বলছি হ্যাভারসিয়ান নালী। হ্যাভারসিয়ান নালীর মধ্যে আবার 3টা নালী আছে, আমরা বলছি সংক্ষেপে ভেন। ঠিক আছে? VA ভেন, A আর্টারি, N এর নার্ভ। ঠিক আছে? এছাড়া এর মধ্যে স্নায়ু অনেক বইয়ে বলা হচ্ছে যে এর মধ্যে লসিকা নালীও আছে। ঠিক আছে? তাহলে এর মধ্যে মোট 4টা জিনিস বলছি, ধমনী আছে, শিরা আছে, স্নায়ুতন্তু আছে এবং লসিকা নালীও আছে। ওকে,
হ্যাবারশিয়ান নালী। কি লিখেছে মুন্সি হোসেন? কি বলছে? আমার উত্তরটা দেন। মুন্সি হোসেন কি লিখেছে? আমার অ্যান্সারটা দেন ভাইয়া। এই তোমার কি প্রশ্ন? তোমার হ্যাঁ, মুন্সি হোসেনের প্রশ্ন কি? হিম্যানজিওমা ভ্রূণ কি? আচ্ছা, হিম্যানজিওমা ভ্রূণ, তুমি এটা তুমি আমাকে এটা একটু ছবি তুলে পাঠাও, ছবি তুলে পাঠাও। আমি ক্লাসের পরে তোমার এটা অ্যান্সার দিয়ে দিব। ওকে? দেখো একটু এক অধ্যায়ের ভিতরে আর একটা প্রশ্ন ওর ভিতরে ঢুকালো। আচ্ছা দেখো তোমরা যে এই যে চিত্র, এখানে যা যা দেখছো, এগুলোকে সবগুলোকে মিলে বলে হ্যাবারশিয়ান তন্ত্র। এই যে ল্যাকুনা দেখছো, ল্যামেলি দেখছো, ঠিক আছে, ক্যানালিকুলি দেখছো, এগুলো সব মিলে হ্যাবারশিয়ান নালী দেখছো, এগুলো সব মিলে তৈরি করে হ্যাবারশিয়ান তন্ত্র। কথা কি বোঝা গেছে? এগুলো সব মিলে তৈরি করে হ্যাবারশিয়ান তন্ত্র। দেখো এটা মনে করো একটা হ্যাবারশিয়ান নালী, এর ভিতরে এটা মনে করো একটা হ্যাবারশিয়ান নালী, দুইটা হ্যাবারশিয়ান নালী আড়াআড়ি ভাবে যে নালী দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয় ভকম্যানস নালী। ঠিক আছে? তাহলে দুটি হ্যাবারশিয়ান নালী আড়াআড়ি ভাবে ভকম্যানস ক্যানেল দ্বারা যুক্ত থাকে, এটা মনে রাখবা। তাহলে আমরা অস্থির ভিতরের গঠনটা জানলাম, যে আসলে অস্থির ভিতরে কি আছে, অস্থির ভিতরের গঠনটা আমরা জানলাম। হয়েছে? তুলে নাও। আচ্ছা, এই ছবিটাকে রেখেই যদি আমরা আরেকটা জিনিস দেখাই তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। মনে করো আমি একটা তরুণাস্থির প্রস্থচ্ছেদ নিলাম, মনে করো আমি একটা তরুণাস্থির প্রস্থচ্ছেদ নিলাম। ভাই বলো তো অস্থির আবরণকে কি বলেছিলা? পেরিঅস্টিয়াম।
তাহলে তরুণাস্থির আবরণকে কি বলবো? পেরিকন্ড্রিয়াম। তাহলে দেখো, অস্থির আবরণ পেরিঅস্টিয়াম আর তরুণাস্থির আবরণ পেরিকন্ড্রিয়াম। তাহলে এই জায়গাতে কি আছে? এই জায়গাতে ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্স, এদের ম্যাট্রিক্সকে আমরা কন্ড্রিন বলে থাকি। তোমরা পড়ে এসছো অস্টিওসাইট, তাই না? কন্ড্রোসাইট, হ্যাঁ, কন্ড্রিন, কন্ড্রিন মানে তরুণাস্থি, কন্ড্রিন পড়নি প্রথম অধ্যায়ে? হ্যাঁ, এদের কন্ড্রিন, এদের ম্যাট্রিক্সে কন্ড্রিন বলছে, এদের কন্ড্রিন বা ম্যাট্রিক্সটা গঠিত হয়েছে কন্ড্রো অ্যালবুনয়েড আর কন্ড্রো মিউকয়েড নামক প্রোটিন দিয়ে। মনে থাকবে যে এদের এটা ম্যাট্রিক্স, এদের ম্যাট্রিক্সকে আমরা বলছি কন্ড্রিন, আর এদের কন্ড্রিন গঠিত হয়েছে কন্ড্রো অ্যালবুনয়েড আর কন্ড্রো মিউকয়েড নামক প্রোটিন দিয়ে। কন্ড্রো অ্যালবুনয়েড আর কন্ড্রো মিউকয়েড নামক প্রোটিন দিয়ে। ঠিক আছে? হয়েছে? এগুলোকে এর মধ্যে ল্যাকুনা, ঠিক আছে? ল্যাকুনার মধ্যে এগুলোকে অস্থির কোষকে যদি আমরা অস্টিওসাইট বলে থাকি, তাহলে তরুণাস্থির কোষকে আমরা বলবো কি? কন্ড্রোসাইট। কন্ড্রোসাইট বা কন্ড্রোব্লাস্ট। কন্ড্রোক্লাস্ট দেওয়া নাই, কন্ড্রোক্লাস্ট নাই, কন্ড্রোসাইট বা কন্ড্রোব্লাস্ট। ঠিক আছে? তাহলে ল্যাকুনার মধ্যে কন্ড্রোসাইট বা কন্ড্রোব্লাস্ট দেখতে পাচ্ছ, ল্যাকুনাতে ভাসছে। ওকে, বলো তো ভাই, এই তরুণাস্থি পড়তে এসে এখানে অস্থির সাথে তরুণাস্থির অনেকটা মিল আছে, আবার অমিলও আছে। দেখো, হ্যাভার্সিয়ান নালী এখানে আছে, ভকম্যানস নালী আছে, ক্যানালিকুলি আছে। হ্যাঁ, তাহলে অস্থি তরুণাস্থির মিলও যেমন আছে, অমিলও আছে। তোমাকে কিন্তু অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্য কিন্তু এখান থেকে তুমি পারবা। ঠিক আছে? অস্থি কোথায় থাকে সেটা বলছি, তরুণাস্থি কোথায় থাকে সেগুলো পরে বলছি প্রকারভেদে গিয়ে, কিন্তু মেন মিল অমিলগুলো দেখো। হয়েছে? তোমাদের একটা কথা বলেছি যে তরুণাস্থি থেকে কিন্তু অস্থি হয়, অস্থি থেকে তরুণাস্থি না, তরুণাস্থি থেকে অস্থি হয়। অস্থির এই ফরমেশনকে, অস্থি গঠনের প্রক্রিয়াকে বলা হয় অসিফিকেশন। খুবই ইম্পর্টেন্ট কথা মনে রাখবা যে তরুণাস্থি থেকে অস্থিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বা অস্থি গঠনের প্রক্রিয়াকে বলা হয় অসিফিকেশন। অস্থি ফরমেশন, অসিফিকেশন। অসিফিকেশন, অস্থি উৎপন্ন, অস্থি তৈরিকে বলা হচ্ছে অসিফিকেশন। ঠিক আছে? এটা তুমি একটা হ্যাভার্সিয়ান নালী পড়লা, এরকম তো আরো আছে, এরকম তো এখানে আরো আছে, আমি একটা বললাম। তো এরকম পাশাপাশি দুটি হ্যাভার্সিয়ান নালী যুক্ত হবে ভকম্যান নালী দিয়ে। ঠিক আছে? অস্থির মধ্যে তো আরো আছে,
এরকম এরকম ঘটনা আরও আছে, মানে এটা একটা ঘটনা বললাম, এরকম পাশাপাশি আরও অনেক ঘটনা আছে। এরকম এই অস্থির ভিতরে একটা ঘটনা এটা দেখানো হলো, এরকম এরকম এই হ্যাভার্সিয়ান নালী ক্যানালগুলি এরকম পাশে আরও আছে। ঠিক আছে, আমি একটা চিত্র তুলে পোস্ট করছি তোমাদেরকে, তাহলে বুঝবা। ঠিক আছে হুমায়রা, একটা চিত্র তুলে পোস্ট করছি, তাহলে বুঝবা। দেখো উপাদানের ঘনত্ব, দৃঢ়তা, ও গঠনের উপর ভিত্তি করে অস্থি দুই ধরনের। একটা হলো দৃঢ় বা কম্প্যাক্ট অস্থি, আর একটা হলো স্পঞ্জি বা নরম অস্থি। তাহলে দেখো উপাদানের ঘনত্ব, দৃঢ়তা ও গঠনের উপর ভিত্তি করে অস্থি দুই ধরনের। একটা হলো দৃঢ় বা কম্প্যাক্ট অস্থি, আর হলো স্পঞ্জি অস্থি। যে অস্থিটা গঠন পড়লা এতক্ষণ ধরে, সেই অস্থিটা হলো দৃঢ় অস্থির গঠন, মানে একটা শক্ত, দৃঢ় মানে শক্ত, দৃঢ় বা নিরেট, দৃঢ় বা নিরেট কথার অর্থ কি? নট ফাঁপা না, হলো না, ফাঁপা না, দৃঢ় বা কম্প্যাক্ট বা নিরেট অস্থি। তোমরা এতক্ষণ যে অস্থিটা গঠন করলা সেটা নিরেট অস্থির গঠন। ঠিক আছে, যেমন কি নিরেট অস্থির উদাহরণ কি? এই যে ফিমার, হিউমেরাস, এগুলো হলো দৃঢ় অস্থি। তাহলে দৃঢ় অস্থির গঠন করলা। তাহলে ভাইয়া দৃঢ় অস্থির সাথে স্পঞ্জি অস্থির পার্থক্য কি? স্পঞ্জি অস্থির মধ্যে মৌচাক দেখেছো না? মৌচাকের মতো এরকম ছিদ্র থাকবে। এই ছিদ্রগুলোকে ক্যানসেলাস বা ট্যাবেকলি বলে। তাই দৃঢ় অস্থিকে ট্যাবেকলি অস্থিও বলা হয়। মৌচাকের মধ্যে যেমন ছিদ্র থাকে ওরকম ছিদ্র, তাই নাম দেওয়া হয়েছে ক্যানসেলাস। ঠিক আছে, মৌচাকের ছিদ্রের মতো ছিদ্র থাকে, এবার ক্যানসেলাস বা ট্যাবেকলি বলছে। তাই স্পঞ্জি অস্থি একটু নরম হয়। যেমন আমাদের করটি, মাথার খুলি একটা স্পঞ্জি অস্থি। তারপরে আমাদের শরীরে অনেক চ্যাপ্টা অস্থি আছে। পাখির শরীরে যত হাড় আছে সব হাড়, এবং আমাদের তোমার শিশু অবস্থায় আমাদের শরীরে যে হাড়গুলো ছিল সেগুলো সবই হলো স্পঞ্জি অস্থি। ঠিক আছে, মানে নরম অস্থি। ঠিক আছে, তাহলে স্পঞ্জি অস্থির মধ্যে দেখো স্পঞ্জি অস্থি আর দৃঢ় অস্থির মধ্যে পার্থক্য আছে। স্পঞ্জি অস্থি আর দৃঢ় অস্থির মধ্যে কিছু পার্থক্য আছে। আমাদের শরীরে দৃঢ় অস্থি আর স্পঞ্জি অস্থি আচ্ছা, দৃঢ় আর স্পঞ্জি অস্থি। দৃঢ় অস্থি কি? আমাদের শরীরের 80% অস্থি হলো দৃঢ় অস্থি, তাহলে বাকি 20% অস্থি হলো স্পঞ্জি অস্থি। দৃঢ় অস্থিতে সুস্পষ্ট হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে, কিন্তু স্পঞ্জি অস্থিতে সুস্পষ্ট হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে না। দৃঢ় অস্থিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি, আর স্পঞ্জি অস্থিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কম। ঠিক আছে,
এরকম কিছু পার্থক্য আছে। এখানে স্পঞ্জ অস্থিতে একটা আমার পাতলা পর্দা আছে, আমরা বলছি সূক্ষ্ম সূক্ষ্ম ব্যবধায়ক বা পাতলা সেপ্টাম বলে, সেপ্টাম আছে, কিন্তু এখানে নাই, দৃঢ় অস্থিতে সেটা নাই। ঠিক আছে, তা আমাদের শরীরে দৃঢ় অস্থি বেশি, বলছে 80% অস্থি, যেমন আমরা বলছি যে আমাদের হিউমেরাস, ফিমার, রেডিয়াস, আনলা এগুলো সবই, আর স্পঞ্জ অস্থি কম। আমাদের শরীরে চারটা অস্থি আছে। কী কী চারটা অস্থি আছে আমরা তোমাদের নেক্সটে বলবো, কারণ আমরা অস্থির প্রকারভেদ একটা আছে 5 ধরনের, সেটা পড়তে গেলে তোমরা জানতে পারবা। আজকে নামগুলো আমি বলবো। তারপরে আমাদের বলছি পাখির হাড়, আমাদের শিশু যখন ছিলাম, শিশু বয়সে সকল অস্থি হলো স্পঞ্জ অস্থি। ওকে, তাহলে কিসের উপর ভিত্তি করে আমরা অস্থিকে ভাগ করলাম? উপাদানের ঘনত্ব, দৃঢ়তা ও গঠনের উপর ভিত্তি করে অস্থি 2 ধরনের। ঠিক আছে, আর একটা ভাগ করতে পারে, কিন্তু উদাহরণগুলো এখন আমি বলবো না, কারণ এখন উদাহরণগুলো বললে যে হাড়গুলোর নাম বলবো, সেই হাড়গুলোর নাম তোমাদের নতুন মনে হবে। আগে আমরা হাড়ের নাম শিখবো, তারপর আমরা উদাহরণগুলো বলবো। তবে যেহেতু আমরা অস্থি পড়াচ্ছি, তাই আমি একটু বলি, আকারের উপর ভিত্তি করে অস্থি 5 ধরনের। একটা হলো লম্বা অস্থি, একটা হলো খাটো অস্থি, একটা হলো অনিয়ত অস্থি। লম্বা অস্থি, খাটো অস্থি, অনিয়ত অস্থি, চাপা বা চ্যাপ্টা অস্থি, আর একটা হলো বায়ুপূর্ণ অস্থি। এই 5 ধরনের। ঠিক আছে, অনিয়তাকার, কিন্তু অনেক বইতে দেওয়া নাই। ঠিক আছে, দেখি ইয়ার বই দেখি, মাজদা ম্যাডামের বই দেখি। এটা তোমাদের অনেক বইতে, আমার বইতে দেওয়া আছে, দেখবা। হ্যাঁ, অনেক বইতে যাওয়ার। তো এদের উদাহরণগুলো এখন আমি বলছি না, কারণ এখন অনেক অস্থির নাম বললে তোমাদের কাছে সেই অস্থিগুলো নতুন মনে হবে। তা আগে আমরা অস্থিগুলোর নাম জানি, তারপরে আমরা সেটা শিখব। ঠিক আছে, আচ্ছা, আর একটু বলি, হয়েছে তোমাদের তোলা? আমরা অস্থি শিখলাম, তরুণাস্থি শিখলাম। তো অস্থিকে আমরা ভাগ করলাম 2 ভাগে। একটা হলো কি, একটা কি ভাগে ভাগ করলাম, যে আমরা একটা বললাম উপাদান গঠনের উপর ভিত্তি করে অস্থিকে ভাগ করলাম 2 ভাগে, নিরেট অস্থি আর স্পঞ্জ অস্থি। আর একটা হলো তোমরা ভাগ করলাম যে আকারের উপর ভিত্তি করে 5 ধরনের। তো এই উদাহরণগুলো আমরা পরে জানবো বলেছি। তরুণাস্থির প্রকারভেদ আমরা জানবো, নেক্সট ক্লাসে আমরা তরুণাস্থির প্রকারভেদ জানবো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু বলি যে তোমাদের 9 অধ্যায়ের প্রশ্ন, আমাকে কি একটা প্রশ্ন করলা, তুমি প্লিজ আমাকে প্রশ্নটা ছবি তুলে পাঠাও, গ্রুপে পাঠাও বা আমার মেসেঞ্জারে, যেখানে পাঠাও। আমি প্রশ্নটা বুঝতে পারিনি, তুমি প্রশ্নটা পাঠাও বই থেকে, বা লেখাটাও মনে হয় তোমার ক্লিয়ার হয়নি কিনা আমি বুঝিনি। তো যাই হোক, আমি একটা ডেমো প্রশ্ন দিচ্ছি একটু পরে, তোমরা গ্রুপে প্রশ্ন দেখবা এবং উত্তর দিবা, তাহলে বুঝতে পারবা যে কীভাবে উত্তর দিতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। বৃহস্পতিবারে পরীক্ষা। ওকে, ধন্যবাদ।